আজকে যেটা পড়াবো সেইটা একটু আগে আলোচনা করলাম, তাই তো? মানে মেয়েদেরকে কি বলেছে না, অবহেলা করা উচিত নয়, আর মেয়ে বলে তাকে একটা আলাদা করে রাখা, ঠিক আছে? পড়াশোনা করার দরকার নেই, এরকম আগেকার দিনে একটা চিন্তা ভাবনা ছিল। আগেকার দিনে বাড়িতে মেয়ে হলে একটা মানে মন খারাপ হয়ে যেত, হ্যাঁ মেয়ে হয়েছে বলতো কি না, এখনও কিন্তু বলে, অনেকেই বলে, তাই তো? মেয়ে ছেলে বাবা মায়ের কাছে দুটাই সমান হওয়া উচিত, এবং হওয়া উচিত। সরকার কিন্তু মেয়েদেরকে ছেলেদেরকে সমানভাবে অধিকার দিয়েছে। কেমন না, যদি তার বাবার কোনো সম্পত্তি থাকে, কত দানে বলছি 5 বিঘা, ওই তার দেখা যাচ্ছে 3টি মেয়ে 1টি ছেলে, সরকার কিন্তু ওই জমিটাকে 4 ভাগে ভাগ করে রেখেছে, বুঝা গেল? কিন্তু অনেক মেয়েদের অন্য জায়গায় বিয়ে হয়, তারা ইচ্ছা করেই টাকা জমিগুলোর কোনো দাবিদার হয়নি, ঠিক আছে, ভাইকে লিখে দেয়, কারণ তাদের তো সেখানে আছে। লেখাপড়ার দিকটাতে আজ থেকে কিছুদিন আগে আমাদের ঠাকুমারা হয়তো লেখাপড়া জানেই নি। তখন আরও একটা সমস্যা ছিল মেয়েদের, কি না 9 থেকে 10 বছর বয়স হলেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, শ্বশুরঘর চলে যেত। শ্বশুরঘর থেকে অনেকে আবার বাপের বাড়িতে এসে থাকতো 2-4 বছর, আবার একটু বড় হলে আবার শ্বশুর বাড়িতে চলে যেত। আবার তারও আগে আরও একটা ভয়ঙ্কর প্রথা ছিল, কি বলতো, বাল্য বিবাহ, মানে 9, 10, 7 বছরও মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, এবং বয়স, ছেলের বয়স কত, 50, 60, 70, 80 বছরের বুড়োর সাথেও বিয়ে দিয়ে দেওয়া। কারণ তখনকার দিনে মনে হতো যে মেয়ে মানে তাকে একটা উদ্ধার করে দিতে হবে, তার বিয়ে একটা যে কোনো দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? কিছুদিন পরে সেই বুড়োটি মারা যেত। মারা গেলে কি হতো না, মেয়েরা বিধবা হয়ে যেত। তাহলে বিধবা হয়ে গেলে তাদেরকে কি করা হতো না, সাদা কাপড় পরবে, মাছ মাংস ডিম মুসুর কলাই খাওয়া চলবে না, বিয়ে বাড়িতে ভালো কাজে অংশগ্রহণ করা চলবে না, মানে একটা সারা জীবনটাকে তার বরবাদ করে দেওয়া, ঠিক আছে? মেদিনীপুরের এমনই একটা জায়গা যেখান থেকে রত্ন সন্তানের জন্ম হয়, বুঝা গেল? তেমনই একটি রত্ন সন্তান ছিল, যেই কথাটা কলকাতার কোনো মানুষ চিন্তা ভাবনা করেনি, সেইটা চিন্তা করেছিল কে রে? পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই আমাদের এখান থেকে 30 কিলোমিটার কি 40-35 কিলোমিটার দূরে বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছে। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি আগ্রহ, এবং একজন পণ্ডিত হয়ে উঠেছিল। সে বসে বসে ঠিক করল যে মেয়েদিকে যদি ছেলেদের সমান করে তোলা যায়, তাহলে শিক্ষাটা আগে দরকার। এখন তোদের পেটে ভাত আছে, জামা কাপড় আছে, ঘরের লোক বলছে জানা রে, পড়না রে, তোরা তাও পড়তে চাস নি। যেমন এখানে এসেও একজন মাথা ধরে বসে আছে, একজন কাজলি শুধু এদিকে একবার খুঁজছে, তাকে একবার খুঁজছে, ভূতি হচ্ছে মাথা তুলে দিয়ে বসে আছে, চেমটি শুধু দাঁত বার করে হাসছে। কিন্তু এগুলা এমনি বললাম আর কি, নামগুলো কাকেও বলিনি, এমনি বলছে। এবারে এত কষ্ট করে পড়তে পাঠাচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে, তাও তোদের পড়ার প্রতি আগ্রহ নাই। তখন তোদেরকে পড়তেই দেওয়া হতো না। বিদ্যাসাগর মহাশয় বুঝলো যে মেয়েদিকে যদি সমানভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে প্রথম তার শিক্ষাটা দরকার। তার জন্য কি করলো না, বিদ্যাসাগর মহাশয় মেয়েদের জন্য বালিকা বিদ্যালয় তৈরি করলো। সে তখন এসআই ছিল, এসআই মানে স্কুল পরিদর্শক, অভাবটা সে বুঝতে পেরেছে, ঠিক আছে? বিদ্যালয় স্থাপন করলো, মেয়েরা পড়তে যাবে। তখন কলকাতার বিখ্যাত যারা লোক ছিল, তারা বলল আবার কোথাকারের ছেলে রে, আবার বলছে মেয়েদিকে লেখাপড়া শেখাতে হবে। কিন্তু বিদ্যাসাগর কিন্তু এক গুয়ালো, সে সংকল্প করেছে, মানে সে লেখাপড়া শিখাবে।
দিকে দিকে একটা দুটা তিনটা করে চারিদিকে তাকে দেখে দেখে বিদ্যালয় শুরু হতে শুরু করল। তখন মেয়েদের আলাদা, যেহেতু ছেলে মেয়েদিকে মিশতে দিত না আগের সমাজ, ওই জন্য ছেলেদের আলাদা স্কুল হতো, মেয়েদের আলাদা হতো। এখন কোয়েড হয়ে গেছে। কোয়েড মানে ছেলে মেয়ে একসাথেই পড়াশোনা করে। এটা কি জন্য? না, ছেলে মেয়েদের বিভেদটাকে দূর করার জন্য, যে ছেলে মেয়ে মানে সবাই সমান। বুঝা গেল? এবারে কেউ যদি স্কুলে এসে বদমাইশি করে সেটা তার দায়, শিক্ষা ব্যবস্থার তো দায় নয়। এটা তো বিদ্যাসাগর একটা বিরাট অবদান, বুঝতে পারলি? যে মেয়েদিকে প্রথম সম্মানটাই দিয়েছে লেখাপড়া শিক্ষার। লেখাপড়া না শিখলে সব কিছুই বিফল। পড়াশোনা যে জানেনি, তার হাত থাকতে, মুখ থাকতে, চোখ থাকতে, পা থাকতেও সে অচল, আমি মনে করি। বুঝতে পারলি? এটা গেল প্রথম, যে শিক্ষাটা দরকার। দ্বিতীয়, তার একটা জিনিসের জন্য প্রচণ্ড দুঃখ হতো। কি না, ওই যে ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েগুলো সব বিধবা হয়ে ঘুরে বেড়া, মানে বাড়িতে থাকতো, ভালো খাবার খেতে পারতো না। বুঝতে পারলি? তার কারণ সে একদিন হয়তো চিন্তা করেছে যে আমার বাড়ির মেয়েটাও যদি এই হাল হয় তাহলে তো খারাপ লাগবে না। অনেকে তার মেয়েকে বাপ নিয়ে চলে যেত, তার বাপের কাছে রাখতো। কিন্তু তার যে অন্য জায়গায় বিয়ে দিবে সেই নীতিটা তখন কেউ মেনে নিত না। তখন বিদ্যাসাগর কি করলো, যে না, বিধবা বিবাহ চালু করতে হবে। তখন আবার সেই যে পণ্ডিত লোক যারা, মানে ভণ্ড পণ্ডিত যারা আর কি, বেশিরভাগ মানুষ তো ভণ্ড পণ্ডিত, তারা বললো, বাবা, এটা কি করে সম্ভব? মেয়েদের বিধবা মেয়ে তা তো অলক্ষণে, কুলক্ষণে, ওদের কোনো বিয়েই নেই। ওরা যেখানকে যাবে সেখানেই বিয়ে বাড়িতে পর্যন্ত অংশগ্রহণ করতে দিত না বিধবাদিকে, কিছুদিন আগে পর্যন্ত। তখন বলল যে স্বামী যদি মারা যায় তার জন্য মেয়েটা কি তাই? সেটা রোগ জ্বালাতে মারা যেতে পারে। ওই 70 বছরের বুড়া কদিন বাঁচবে? কি 80 বছরে? সে মারা যেতেই পারে। কিন্তু বিধবা বিবাহ, মেয়েদের বিবাহ দিলে ওই মেয়েটা আবার একটা নতুন জীবন ফিরে পাবে। তখন ওই যে সব নামি দামি সব লোকেরা কলকাতার এলাইট সম্প্রদায়, মানে এলিট নয়, এলিট মানে অভিজাত, আমি বলি এলাইট মানে হালকা সম্প্রদায়, এলাইট সম্প্রদায় তৎকালীন, তারা কিন্তু বিদ্যাসাগরের নিয়ে নানা কুকথা ছড়াতে শুরু করে। এবং একটা ছবি বার করেছিল তখন, যে গরুর মুখের সামনে বিদ্যাসাগরের মূর্তিটাকে সেট করে দিয়ে ঘাস খাওয়াচ্ছে, যে যদি বলছে এইরকম টাইপের একটা উদাহরণ। কিন্তু বিদ্যাসাগর সেই যে নাছড়বান্ধা এক গুঁয়া লোক, সে বলেছে মানে সেটা করবে। তাহলে হিন্দু তো জাতিতে, হিন্দু ধর্মের কোন বইয়ে লেখা আছে যে বিধবার বিবাহ হবে? সেইটা সে খুঁজে বার করলো। পণ্ডিত, সংস্কৃতে পণ্ডিত মানে আগেকার দিনে আমাদের যত ধর্মগ্রন্থ ছিল না, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, মনুসংহিতা, সব কিছু সংস্কৃতে লেখা হতো। বিদ্যাসাগর সংস্কৃতে যেহেতু পণ্ডিত এবং পড়াশোনা করেছে, সংস্কৃত কলেজের অধ্যাপনা করছে, ওদের সে খুঁজে 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 একটা জায়গা বার করল। সেখানে একটা জায়গা আছে যেখানে দেখা আছে যে বিধবা মেয়েদেরও বিয়ে দেওয়া যাবে। সেইটা যে তৎকালীন ইংরেজ সরকারের যে হেড ছিল তাকে বুঝালো। সে বলল, দেখো, এতগুলার আবেগ তো মানুষের, আমরা যদি আঘাত করি একটা আন্দোলন শুরু হয়ে যাবে। তাহলে তোমাকে প্রমাণ দিতে হবে যে তোমাদের ধর্মে বিধবা মেয়ের বিবাহের কথা বলা আছে। বিদ্যাসাগর মহাশয় দিনের পর দিন নানা বই পড়ে 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 একটা বই বার করলো। বইয়ের থেকে একটা জায়গা অংশ দিয়ে তাকে দেখানোর সঙ্গে সঙ্গে বিধবা বিবাহ আইনটা ইংরেজরা পাস করে দিল। বুঝতে পারলি? তাহলে বিয়ে তো বিধবা বিবাহ চালু করলো বিদ্যাসাগর, চালু তো করলে হবে নি, মুখে বললে তো হবে নি, নিজেকে ত্যাগ স্বীকার করতে হবে। প্রথম কোথা থেকে শুরু হবে? আমাদের শিক্ষাটা বাড়ি থেকে, নিজের বাড়ি থেকে শিক্ষা শুরু হবে। ঠিক ওই জন্যই সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাথায় রাখবি কিন্তু, একজন যুগ পুরুষ, বাংলা তথা ভারতের গর্ব শিক্ষার দিক দিয়ে। ঠিক আছে? তখন সে কি করলো, নিজের ছেলে তার সাথে প্রথম একজন বিধবার মেয়ের বিয়ে দিল। আর কিছু বলার আছে? সমাজের যারা সব বকছিল
যে অনেকে তো বলতে হয় তোর তো একটা ছেনা আছে, তার দিয়ে দেখুক না, মানে ওর একটা ছেলে আছে, তার বিয়েটা একটা বিধবার সঙ্গে, এরকম তো লোক বলার আছে। দেখ, নিজের ছেলেকে প্রথম যে আইন সিদ্ধ, ধর্মসিদ্ধ এবং এটা করা উচিত নিজের বাড়ি থেকে দেখান। তখন আস্তে আস্তে মানুষ সব বুঝতে পারলো যে না, এই কত কম বয়সে 10 বছর 12 বছর 15 বছর 20 বছর বয়সে মেয়েরা বিধবা হয়ে ঘরে বসে থাকবে, এটা ঠিক না। ঠিক আছে, তাদেরও জীবনে তখন আস্তে 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 বিভিন্ন জমিদার শ্রেণী, তার নিম্ন শ্রেণী সবাই মিলে চালু হলো। এখন মোটামুটি বিয়ে হয় অনেকের। কম বয়সে যদি কেউ বিধবা হয়ে যায়, মেয়েরা যদি চায় তার বিয়ে হতে পারে। কারো ছেলে মেয়ে হয়ে গেলে অনেকে করতে চায়নি, কারণ ছেলে মেয়েগুলোকে কে দেখবে, বুঝতে পারলি? তো এইটা গেল নারীর সম্মান, মানে মেয়েদের সম্মান। বিদ্যাসাগর মহাশয় আরেকজন ছিল যাদেরকে মেয়েদেরকে সারা জীবন মনে রাখতে হবে, আরেকজনকে রাজা রামমোহন রায়। সে কি বন্ধ করেছিল জানিস? সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা মানে যে বয়সে তার স্বামী মারা যাবে, সে তার বইয়ের বয়স যতই হোক, তাকে তার স্বামীর সঙ্গে ওই চিতাতে জ্যান্ত পুড়িয়ে মারা হবে। এটা কি ঠিক? হ্যাঁ, কে বলল? হ্যাঁ, তার স্বামী মারা গেছে, তাই যদি এখনকার দিনে যদি তার বউ তো আছে বেঁচে, তাকে যদি ওই জ্যান্ত চিতায় সেই জ্যান্ত মানুষটাকে তুলে পুড়ানো কি ঠিক? তখন তাকে কি করা হতো জানো? তাকে বোঝানো হতো যে তোমার স্বামী মারা গেছে, তুমি সতী হয়ে গেছো, মানে উমা, মানে দুর্গার মতো। সেই সতী তার স্ত্রী স্বামীর অপমান সহ্য করতে পারেনি বলে তার বাপের যজ্ঞে পুড়ে মরেছিল না, সেইটা যে তুমি যদি সতীতে দাও হও, সতী হিসাবে, তুমি মা দুর্গার সম্মান পাবে। মেয়েরা তো অনেক সময় কম বুঝে, তাকে পটি পাটিয়ে নিয়ে গিয়ে তাকে একটু পূজা টুজা করতো, মালা একটা দিয়ে দিত, ভালো কাপড় পরিয়ে চারদিকে ঢাক ঢোল বাজাতে হতো। কেন বলতো? একটা জ্যান্ত মানুষ যদি পুড়ে, সে চিৎকার করবে তো, সে যতই ইচ্ছাই উঠুক, সেই চিৎকারটা যাতে গ্রামে না পৌঁছাতে পারে, অন্য মেয়েরা না শুনতে পায়, তার জন্য ঢাকঢোল বাজাতে। রাজা রামমোহন রায় বলল, না, এটা তো অন্যায়। একটা জ্যান্ত মানুষকে পুড়ে মারাটা, তার স্বামী মারা গেছে বলে তার জন্য তাকে কেন মরতে হবে? তার যখন বয়স হবে সে মরবে, রোগে মারা যাবে, তা বলে জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারতে হবে? এর নাম সতীদাহ। রাজা রামমোহন রায় কিন্তু আন্দোলন শুরু করে দিল। এবং তখন ইংরেজ শাসন, আমরা ইংরেজরা কি সবই আমাদের খারাপ করেছে? না, দেখ, বিধবা বিবাহ আইন চালু করেছে, সতীদাহ প্রথাটাকে বন্ধ করেছিল ওরাই। রাজা রামমোহন রায় যখন বুঝায়, ইংরেজরা বুঝার পরে একটা আইন পাস করে যে যদি কোনো জায়গায় এভাবে সতীদাহ হয়, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করবে, তার জেল হতে পারে, ফাঁসিও হতে পারে। কিসের জন্য? না, খুন করা তো এটা এক প্রকারের। সতীদাহ প্রথা বন্ধ হয়ে গেল। একটা মানুষের বোঝা উচিত, আমি যদি অন্যের মেয়েটার ক্ষতি করি, আমার বাড়ির মেয়েটারও তো ওরকম ক্ষতি হতে পারে, কিরে? ওই জন্য পৃথিবীতে কোনো মেয়েরই ক্ষতি করতেও নাই, আর ক্ষতির চিন্তা করতে নাই। ওই জন্য দেখ, রামকৃষ্ণদেবকে আরেকটা জায়গায় আমরা, উনিও একজন যুবক, রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা বন্ধ করলো, গোটা ওই যে এলাইট সম্প্রদায়, মানে মূর্খ পণ্ডিত, তারা এত আন্দোলন করেছিল যে রামমোহন রায় একা হয়ে গেল সেই সময়। এবং বিলেতে যখন যায়, বিলেতে গেছিল, ইংল্যান্ডে গেছিল, কোনো কারণে সেখানেই রোগভোগ করে সেখানেই মারা গেছে। ব্রিটিশ সরকার কিন্তু তার নামে ওখানে একটা সমাধি তৈরি করে, এখনো আছে সেটা। রাজা রামমোহন রায় বেশ মার্বেল পাথর দিয়ে তখনকার দিনে সমাধি করে দিয়েছে, মন্দিরের মতো ছোট রকম, এখনো আছে। তাহলে আরেকজন দেখ, রামকৃষ্ণদেব দেখিয়ে দিয়েছে যে মেয়েরা কিসের জাত। রামকৃষ্ণদেবে বেলুর মাঠে কুমারী পূজা হয়। কুমারী পূজা মানে জানিস? মানে দুর্গা ঠাকুরের যেদিনে পূজা হয় না, একটা বাচ্চা মেয়েকে ঠাকুরের মতো বেশ সুন্দর করে সাজিয়ে ওই দুর্গা ঠাকুরের সামনে বসে তাকে পূজা করা হয়। মানে একটা কন্যা সন্তান মানে কি? একটা রত্ন, মানে সে একটা দেবীর সমতুল্য, বোঝা গেল?
দুর্গা ঠাকুরের সমতুল্য। তোরা কুমারী পূজার নাম শুনেছিস? আমার কাছে ফটো আছে, একটু পরে দেখাবো। হ্যাঁ, মানে তাকে যেমন ঠাকুরকে পূজা করা হয় না, সেভাবে পূজা করা হবে। সে মিষ্টি খাবে, পায়েস তাকে দেওয়া হবে, সব কিছু খাবে, সে ফল খাবে। হ্যাঁ, বাচ্চা ছেলে দুর্গা ঠাকুরের কোলে তাকে বস করে দেওয়া হয়, কি সামনে দাঁড় করে দেওয়া হয়। সে তার মতো করে যা খুশি করবে। ঠাকুরের গায়ে পা লাগলেও তাতে পাপ নাই, তাকে ঠাকুরকে নিয়ে পূজা করা হয়। তাহলে মেয়েদেরকে বিশেষ করে প্রত্যেকটা মেয়ের বাম্মাকে বোঝা উচিত যে মেয়ে মানে ছেলে মানে আমার দুটাই সমান। বোঝা গেল? আর ছেলেদের অন্তত বোঝা উচিত যে আমার বোন হোক, আমার ভাইজি হোক, আমার মেয়ে হোক, বুঝতে পারলি, তাকে তার ভালো দিকটা ভালো করাটা আমার কাজ। তার যাতে কোনো ক্ষতি না হয়, বুঝতে পারলি। আমি যদি একটা অন্য কোনো বাড়ির মেয়ের ক্ষতি করি, তার মানে সে তো কোনো না কোনো বাড়ির মেয়ে, তার ক্ষতি করা। সেই মেয়েটার যদি নিজেদের বাড়ির হয় তখন কেমন লাগবে? এইটা প্রত্যেকটা ছেলেরও বোঝা উচিত যে আমি কোনো মেয়ের ক্ষতিও করব না, আর মেয়েকে ঠকাবো। মনে থাকবে, ছেলেদের কিন্তু বিরাট কর্তব্য মেয়েদের প্রতি। দেখ, মেয়েদের যে 3টা সম্মান ফিরিয়ে দিয়েছে, 3জনই কিন্তু পুরুষ, মানে ছেলে। একজন হচ্ছে কে? বিদ্যাসাগর। একজন হচ্ছে কে? রামমোহন রায়, রাজা রামমোহন রায়, তার নাম ওই জন্য রাজা রামমোহন রায়। আর একজন হচ্ছে রামকৃষ্ণ। বেলুড় মঠে কুমারী পূজাটা এখনো হয়, তার দেখা দেখি অনেক জায়গায় হয়। তাহলে ছেলেদের দায়িত্ব মেয়েদিকে ভালো রাখাটা আরো বেশি। মনে থাকবে তো? হ্যাঁ, আর মেয়েরা একটু অবুঝ হয়, আর সেটা ছেলেদিকে একটু বেড়ে নিতে হয়। কিরে অরিঞ্জিত, বল তো, তোর যদি বোন একটা থাকে, সবই কুড়া বল, তোর ধর বোনটি আছে, তোর বোনটাকে তো তোকে সমান করে ভালোবাসতে হবে নাকি? না বাসবি নি? অবশ্যই। অরিঞ্জিত ঠিক, মন্টু ঠিক তো? তাহলে আমাদের বোন হোক, বোন, মেয়ে, ভাগ্নি, ভাইঝি, এই যে আমাদের সঙ্গে যারা পড়ছে, তারাও তো আমাদের বাড়ির মতোই, ভাই বোনের মতোই। তাহলে এদেরও না কোনো ক্ষতি হয়, কেউ না কোনো ক্ষতি করতে পারে, সেটা আমাদের আবার বেশি করে লক্ষ্য রাখা উচিত। মনে থাকবে তো? এখানে আরেকটা জিনিস হচ্ছে শিক্ষার, সেইটা হচ্ছে মেয়েদিকে নিজেদিকেও ভালো হতে হবে। আমি ভালো থাকবো, ভালো লেখাপড়া শিখবো, ভালো মানুষ হবো। অনেকে এখন মেয়ে দেখ, মাস্টার হচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, জজ হচ্ছে, উকিল হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এবং রাজনীতিতেও তারা নাম কামাচ্ছে। তাহলে আগেকার দিনের কথা বাদ দিয়ে দাও, আমরা নিজেদেরও উন্নতি করব, আর আমাদের বাড়ির মেয়েদের ভবিষ্যৎ মান সম্মানের দায়িত্ব কিন্তু বিশেষ করে দাদা, ভাই, বাবা মায়ের বিরাট দায়িত্ব। বুঝতে পারলি তো? দাদা, ভাই, বাবা মা, একটা মেয়ের প্রতি দায়িত্ব বিরাট। বুঝা গেল? এটা অনেকেই ভুলে যায়। একটা মেয়েকে লেখাপড়াটায় প্রথম উৎসাহ দিতে হবে, যে লেখাপড়া শিখে একটু বড় হয়। একটা মেয়ে যে লেখাপড়া শিখে চাকরি পেলেই হবে তা নয়, তাদের যখন ছেলে মেয়ে হবে সেটাকে ভালো করে মানুষ করতে পারবে। কারণ তার তো বাবা মা তো বাবা রোজগার করতে যায় বেশিরভাগ, মা ঘরে থাকে। তাহলে মা গাইড করলেই ছেলে ভালো হবে, ছেলে হবে, মেয়ে হবে। বাবা সময় দিতে পারে কি? পারেনি, সে তো রোজগার নিয়ে ব্যস্ত থাকে, সকাল বিকাল রাত।